নতুন একটা ফ্ল্যাটে উঠে এসেছে বিনোদ, পুষ্পিতা আর পাভেল। আস্তে আস্তে বোঝা যায় সেখানে আরও কেউ উপস্থিত আছে, পাভেলের মতোই ছোট কেউ, কিন্তু তাকে দেখা যায় না। শেষে জানা যায় এক মিস্ত্রি যে উকি দিয়ে দেখত ওদের দিকে, তার মেয়ের আত্মা ছিল সেখানে। আবার এটাও জানা গেল যে ওই মিস্ত্রি কিছুক্ষণ আগে আত্মহত্যা করেছে। কথাগুলো জানতে এসেছিল তারই প্রেতাত্মা। মন খারাপ আর ভয়ের গল্প শুনবেন আজকের গল্প, জয়ন্ত দে রচিত আরও একজন। গল্পের সূত্রধার ও গল্প পাঠে কৌশিক। শুরু হচ্ছে আজকের গল্প আরও একজন। বিনোদ দেওয়ালের দিকে তাকিয়েছিল। সাদা দেওয়াল, রং হয়নি এখনো, এখন রং করবেও না। নতুন ফ্ল্যাট, সবে মাসখানেক হলো এসেছে, পরে রং করবে। রং টং করে এলেই ভালো হতো, পরে আর হাঙ্গামা থাকতো না। কিন্তু পুষ্পিতা আর বিনোদ ভালোই বুঝতে পারছে তাহলে তাদের পুত্র ঘরের রং একেবারে দফা রফা করে দেবে। ওদের আগের ভাড়া বাড়ির দেওয়ালে পাভেলের নানান শিল্পকর্ম ছিল, তখন ওরা আপত্তি করেনি। কিন্তু এখন নিজেদের নতুন ফ্ল্যাটের দেওয়ালে যদি আঁকি বুকি কাটে তাহলে আর দেখতে হবে না। এখন তো ওয়াশেবল কালার পাওয়া যায়। না না না, কোনো রিস্ক নেব না। আরে বাবা, আগেও বুঝতে শিখুক না। দেওয়ালে হাবিজাবি আঁকলে সমস্ত ধুয়ে মুছে তোলা যায় না, বেশি তুলতে গেলে আবার ওই দেওয়ালের রংটাই উঠে যাবে। তার থেকে 2-1 বছর অপেক্ষা করি, ও মনের সুখে সাদা দেওয়ালে এঁকে নিক, তারপর না হয় রং করব। কিন্তু সেই নিরীহ সাদা দেওয়াল আর পাভেলের আঁকা যে তাকে এমন সমস্যায় ফেলবে, বিনোদ সেটা ভাবেনি। অবশ্য এটাকে বিনোদ কোনো সমস্যা বলে মনে করে না। 4-5 দিন আগে ঘটনাটা ঘটেছে। পাভেল ঘরের দেওয়ালে একটা সিংহ এঁকেছিল। পাভেল পরিচয় করিয়ে বলল, এটা সিংহ। বিনোদের মনে হয়েছিল ওটা বাঘ বা বিড়ালও হতে পারে, তবে মাথার কাছে চালচিত্রের মতো কেশর আছে, মানে সিংহ নাকি ঠিক সেই পর্যন্তই এঁকেছে। কিন্তু পরের দিন ভোরবেলা উঠে আবিষ্কার করেছে ওর আঁকা সিংহের পিছনের দিকে কে যেন একটা বিশাল জঙ্গল এঁকে রেখেছে। ওর কথা পুষ্পিতা পাত্তা দেয়নি। ঘটনাটা বিনোদ জানত না। ব্যাপারটা মা আর ছেলের মধ্যেই ছিল, কিন্তু পরের দিন পুষ্পিতাই অবাক হয়ে গেছে। দেওয়ালের সিংহটা নাকি জঙ্গল থেকে অনেকটা সরে গেছে। বিনোদ হেসে ফেলেছিল, কিন্তু বিনোদের এই হাসি পুষ্পিতা ঠিক ভালো মনে নিল না। বরং সে রীতিমতো পাভেলকে সমর্থন করল। রাতারাতি সিংহ আর জঙ্গলের ডিস্টেন্স বেড়ে গেছে। কি আশ্চর্য! আচ্ছা ঠিক আছে, আজ আমি আঙুল দিয়ে মেপে রাখছি, দেখি কাল সিংহটা জঙ্গল ছেড়ে কত দূর পালায়। মাপো। 7। বিনোদ মাপল, পাক্কা 7। দেখলে তো, তোমাদের সিংহ 7 থেকে 1 আঙুলও নড়েনি। ওর থাবার কাছে এটা কি? হাড়? আগে কি এখানে কিছু ছিল? একটু সিরিয়াস হও তো, মজা করার একটা লিমিট আছে। পাভেল, ঘরের দেওয়ালে আঁকাটা বন্ধ করো, যথেষ্ট বড় হয়েছো তুমি। ক্লাস 4-এর পাভেল ঠোঁট ফুলিয়ে মায়ের কোলে মুখ গুঁজল। ব্যাপারটা থেমে গেল। নতুন জায়গা, এখনো যেন এখানকার রাতগুলোয় বিনোদ নিজেকে মানিয়ে নিতে পারেনি। প্রায় রাতে ঘুম ভেঙে যায়, তবে প্রথম দিকে বড় বেশি হতো। ইদানিং কুকুর টুকুর বেশি ডাকলে ঘুম ভাঙে।
না হলে ঠিকই আছে। জায়গাটা ভালো, শান্ত পরিবেশ। এই জমিটা যাদের, সেই বসু মাসিমারা বিনোদদের নিচে ফার্স্ট ফ্লোরে থাকেন। ওদের সঙ্গে ফ্ল্যাট কেনার আগেই বিনোদের পরিচয় হয়েছে। ওরা তো বিনোদকে অভয় দিয়েছেন। এই এলাকায় কোনো ঝুট ঝামেলা নেই, চোর ডাকাতের ভয় নেই। আগে বিনোদের ভাড়ার ফ্ল্যাটের পাশে মাতালদের বড় একটা উৎপাত ছিল, এখানে সেসব নেই। সেটা বিনোদ মাসখানেকই বুঝেছে। তবু নতুন জায়গা তো। বিনোদের বাবা মা, শ্বশুর শাশুড়ি সবাই চার মুখে বলেছে চোখ কান খুলে থাকতে, সাবধানের মার নেই। আজ রাতেই বিনোদের ঘুম ভেঙে গেল। তখন প্রচণ্ড কুকুর ডাকছে। বিনোদ বিছানা থেকে নেমে 900 স্কোয়ার ফুটের ফ্ল্যাটের ভিতরে হেঁটে ঘুরে বেড়ালো। একবার জানলা খুলে বাইরের রাস্তা দেখল, শুনশান, কিন্তু কাছে কোথাও কুকুর ডাকছে খুব বিচ্ছিরিভাবে। বিনোদ জল খেল, আবার শুয়ে পড়বে। এমন সময় সে দেখল দেওয়ালের সিংহটা তার দিকে চেয়ে আছে। বিনোদের তখনই হঠাৎ নজরে পড়ল সিংহর থাবার সামনের সেই হাড়টাকে। সে খুব খুঁটিয়ে এই মধ্যরাতে সেটা দেখল। নিখুঁত একটা হাড়ের ছবি। পাভেল কি এমন হাড় দেখেছে কখনো? আর এত সুন্দর ছবি তো পাভেল আঁকে না। বিনোদ স্থির হয়ে সেই হাড়টার দিকে তাকিয়ে থাকল। ওর বুকের ভেতরটা শিরশির করছে। হাড়টা যেন বড় বেশি নিখুঁত। তখনই বিনোদ তাকালো জঙ্গলের দিকে। জঙ্গলটাও বেশ ঘন, ছোট্ট পরিসরে গাছ আর গাছ। বরং সিংহটাই যেন কোনো বাচ্চার কাঁচা হাতে আঁকা। বোঝাই যাচ্ছে পাভেলের আঁকা। তবে জঙ্গল আর হাড় এই দুটোকে আঁকলো পুষ্পিতা। দেওয়ালে কি দেখছো অমন করে? না না না, কিছু না। একটা কথা বলবো পুষ্পিতা। সিংহটা তো পাভেলের আঁকা। এই জঙ্গল বা হাড়ের ছবি নিশ্চয়ই তুমি এঁকেছ পাভেলের সঙ্গে মজা করার জন্য। তবে বাচ্চার সঙ্গে এমন করো না, নরম মন তো, মজাকে মজা করে নেবে না, ভয় পাবে। আর ভয় জিনিসটা খুব খারাপ। তোমার কি মনে হয় আমি করেছি? দেওয়ালে এমন কীর্তি করে ওকে ভয় দেখাচ্ছি? তবে কে করলো? ঘরে তো আর কেউ আসেনি। তাহলে আমাদের তিনজনের মধ্যেই কেউ এঁকেছে? পাভেলের যাবতীয় পুরনো খেলনা বড় একটা প্লাস্টিকের গামলার মধ্যে থাকে। আজ সকালে উঠে পুষ্পিতা সেই বালতি খেলনা ভরা গামলাটা আবিষ্কার করল পাশের ঘরের মাঝ মধ্যিখানে। গামলাটা এখানে এলো কি করে? পাভেল কি তাহলে কাল শোয়ার আগে কোনো পুরনো খেলনা খুঁজছিল? সকালে পাভেলের স্কুল যাওয়ার তাড়া থাকে। পুষ্পিতা তাই ওই খেলনার গামলার কথাটা তুলল না, শুধু একটু সরিয়ে রাখল। ওটা থাকে ঘরের ডিভানের তলায়। কিন্তু পুষ্পিতার মনে হলো গামলাটা যেন সারাদিন তার বুকের ওপরে বসানো। যখনই গামলাটার দিকে ওর নজর যাচ্ছে, বুকের ভিতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। দুপুরে পাভেল স্কুল থেকে ফিরে এলো। খেয়ে দিয়ে গামলা উপুর করে খেলতে বসল। পাভেলকে গামলার খেলনা নিয়ে খেলতে দেখে
পুষ্পিতার বড় স্বস্তি হলো। কিসের স্বস্তি পুষ্পিতা জানে না, তবু স্বস্তি। রাতে খেতে বসে পুষ্পিতা হাসতে হাসতে বিনোদকে সে কথাই বলছিল। তোমার বুড়ো ছেলের কীর্তি দেখো, সেই কবেকার ছোটবেলার সব খেলনাগুলো টেনে বের করে আজ বিকেলে খেললো। পাভেলের খাওয়া হয়ে গিয়েছিল, ব্রাশ করছিল। সে ব্রাশ করতে করতেই আপত্তি জানালো। তারপর বেসিন থেকে ঘুরে এসে বলল, না মাম, আমি খেলেছি, কিন্তু ওগুলো আমি টেনে বের করিনি। তুই ঠিক বলছিস? ডিভানের তলা থেকে ওগুলো তুই বের করিসনি? না, আমি স্কুল থেকে এসে খেলনাগুলো দেখলাম। তুমি এখন আমার নামে দোষ দিচ্ছ? পুষ্পিতা গুম হয়ে বসে রইলে কেন? কি হলো আবার? পুষ্পিতা কোনো কথা বলল না। কেমন যেন ফ্যাকাশে চোখে বিনোদের দিকে তাকালো। আরে বাবা, তুমি কি সহজভাবে কোনো কিছু ভাবতে পারো না নাকি? কেন সব কিছুকে জটিল রহস্যময় করে ভাবছো? দেখো, টুম্পার মা ঘর মোছার সময় টেনে বের করেছে, তার ঘরে তো তুলতে ভুলে গেছে। টুম্পার মা কাল আসেনি। তাছাড়া টুম্পার মা কোনোদিন খাটের তলায় হাত বাড়িয়ে মোছে না, সে জিনিস টেনে বের করে মুছবে? তাহলে কাল তুমিই ঘর মুছেছো, তুমিই টেনে বের করেছো, মুছেছো, এখন নিজেই ভুলে যাচ্ছ। বিনোদ দেখল পুষ্পিতার দু চোখের দৃষ্টি বড় শূন্য। সে যেন অদ্ভুতভাবে সাদা দেওয়ালের দিকে তাকিয়ে আছে। রাতে শোয়ার সময় বিনোদ বলল, তুমি সত্যি করে বলো তো, এখানে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে? কিসের অসুবিধে? অসুবিধাটা আমি তোমাকে ঠিক বোঝাতে পারছি না। তুমি যেন কিছু একটা ভাবছো, সন্দেহ করছো। আমি আমি জানতে চাইছি সেটা কি। সেটা তো আমিই জানি না। সেটা কি তুমি জানো না, অথচ ভাবছো? বাহ! একটা কথা বলবো, তুমি বিশ্বাস করবে? কি বলো? আরে কেন বিশ্বাস করব না? বিনোদ খুব শক্ত গলায় কথাটা বলার চেষ্টা করল, কিন্তু তার স্বরে যেন কেমন ফাঁকা হাওয়া ঢুকে পড়ল। তুমি না বিশ্বাস করলেও কথাটা তোমাকে বলছি। কদিন আগে পাভেল তখন সিংহের কথা আমাকে বলেনি। ও দেওয়ালে একটা মুখ এঁকেছিল, ডিম্বাকৃতি একটা মুখ। আমি মুখটা দেখেছি। পাভেল একদিন আমাকে বলল, মা তোমার ছবি এঁকেছি। জানো পরের দিন কি দেখলাম? পুষ্পিতার গলা শুকনো, কথাগুলো যেন গলার ভেতরে চেপে বসেছে। কি দেখলে? মুখটার কপালে একটা লাল রঙের বিন্দির টিপ। হ্যাঁ, টিপ তো কি হয়েছে? ওই টিপটা কোথা থেকে আমাদের ফ্ল্যাটে আসবে? আমি তো ওই ধরনের টিপ পড়ি না। আমার অনেক দিনই মনে হয়েছে ঘরের ভিতর একটা ছোট বাচ্চা যেন দু হাতে দেওয়াল থাপড়াচ্ছে। তোমরা তখন ঘরে থাকো না, আমার খুব মনে হয় আরও কেউ একজন আছে এই ফ্ল্যাটে। কি বলছো তুমি? পাভেল থাকে না, স্কুলে গেলে তোমার ফাঁকা ফাঁকা লাগে, তার থেকে এটা তোমার মনে হতে পারে। পাভেল তো এখন স্কুলে যাচ্ছে না, ও বাড়ির ফ্ল্যাটেও আমি একা থাকতাম। তুমি শিওর? তুমি কি অন্য কিছু বলতে চাইছো? আমি কদিন আগে টুম্পার মাকে জিজ্ঞেস করেছিলাম, সে তো শুনে অবাক। বলল, এই বাড়ির বাচ্চারা তো সব বড় হয়ে চাকরি করছে, বিয়ে হয়ে গেছে, এ বাড়িতে কোনো বাচ্চা অপঘাতে মরেনি। কোনো অস্বাভাবিক কিছুই তুমি ভাবছো, তাই তো? আমাদের পাশের ওই যে মুদিখানার দোকান, ওই শম্ভুবাবুর স্ত্রীকে একদিন কথা প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলাম। সেও বলল ওরা 22 বছরে তেমন কিছু শোনেনি। তবে আমি টুম্পার মাকে, শম্ভুবাবুর স্ত্রীকে এসব কথা জিজ্ঞেস করেছি, তা বসু মাসিমার কানে গিয়েছে নিশ্চয়। তিনি সেদিন সরাসরি আমার কাছে সে কথা তুললেন। বললেন, বৌমা, আমি বউ হয়ে এসে এমন কোনো ঘটনা দেখিনি, কারো কাছে কিছু শুনিও নি, এমন অলক্ষণে কথা তুমি আর কারো কাছে জানতে চেও না। এই বাড়িতে জমিতে আমাদের পরিবারে অশুভ কিছু নেই। এখন এই ফ্ল্যাট হয়ে যত আপদ জুটেছে, এখনই এসব সৃষ্টি ছাড়া কথা শুনছি। আমি উল্টে মাসিমার কাছে ক্ষমা চাইলাম। উনি খুব দুঃখ পেয়েছেন,
কিন্তু তুমি বিশ্বাস করো, আমি আমি ভুল কিছু বলিনি। মাসিমাও বুঝেছেন, উনি বললেন সব আমার মনের ভুল। নতুন জায়গা, তোমাকে কদিন ছুটি নিয়ে আমার সঙ্গে থাকতে। আচ্ছা, তাহলে কি আমি 2-1 দিন ছুটি নেব? পুষ্পিতা উত্তর দিল না। শুয়ে শুয়ে বিনোদ সে কথাই ভাবছিল। ঘুমিয়েও পড়েছিল অঘরে, ঘুমাচ্ছিল পুষ্পিতাও। মাঝরাতে দুজনের ঘুম ভেঙে গেল একসাথে। মনে হলো কোনো খেলনা গাড়ি যেন ঘরের মেঝেতে ছুটে চলেছে। পুশব্যাক কোনো গাড়ি, কেউ টানছে, ছাড়ছে, তারপর গাড়ি ছুটছে। পুষ্পিতা বিনোদের হাত চেপে ধরল। বিনোদ বলার চেষ্টা করলো ইঁদুর, কিন্তু সে বুঝতে পারল তাকে বোবায় ধরেছে। বোবা বুঝি একা বিনোদকে ধরেনি, বোবায় ধরেছে পুষ্পিতাকেও। সারাদিন বাড়িতে একা থাকে। সকালে স্কুলে যায় পাভেল, একটু পরে অফিস যায় বিনোদ। সেই থেকে পুষ্পিতা একা। মাত্র 900 স্কোয়ার ফুটের ফ্ল্যাট। কদিন আগে কত ছোট লাগছিল, এখন যেন তা কত বড় হয়ে গেছে। সমস্ত দুপুর যেন হাঁ হাঁ করে তাকে গিলতে আসে। তবে এখনো ওদিকের ব্লকের কাজটা শেষ হয়নি। এদিক দিয়েই মিস্ত্রিরা যাওয়া আসা করে। তাদের কথাবার্তা, হইচই, ইট ভাঙা, গ্রিল ঝালাই করা, মার্বেল কাটার তীক্ষ্ণ আওয়াজ ভেসে আসে। তার উপর আছে সিমেন্ট, প্লাস্টার অফ প্যারিস, মার্বেল কাটার ধুলো। ধুলোয় একেবারে ঘর ভর্তি হয়ে যায়। কদিন আগেও দুপুরের দিনগুলো বড় বিরক্তিকর, বড় বিচ্ছিরি ছিল পুষ্পিতার কাছে। সব জানলা সকাল থেকে বন্ধ করে দিত, খুলত সেই সন্ধেবেলা, চারিদিক শান্ত হলে। অথচ এখন ওরা বেরিয়ে গেলেই পুষ্পিতা জানলা খোলে। জানলা দিয়ে রোদ আসে, হাওয়া আসে, ধুলো আসে, শব্দ আসে। আর জানলা বন্ধ হলেই আলো কমে আধার। 900 স্কোয়ার ফিটের আলো আধারই মিলেমিশে কেমন যেন এ ঘরে ও ঘরে এক্কা ধুক্কা খেলে। আলো আধারের এই চৌখুপিতে পুষ্পিতার ভয় করে। মনে হয় এই ঘরে আরো কেউ ঢুকে পড়েছে অন্ধকারের সঙ্গে। বসু মাসিমা সেদিন ওদের ঘরে এসেছিলেন। ঘরদোর দেখলেন, বললেন, খুব সুন্দর সাজিয়েছ, সুখে সংসার করো। মাসিমা, আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বিনোদ দেখল বসু মাসিমার মুখটা নিমেষে কঠিন হয়ে গেল। কি করবে বিনোদ? পুষ্পিতা একবার বসু মাসিমাকে আবল তাবল কথা বলেছে, ক্ষমাও চেয়েছে। আবার যদি বলে, মাসিমা কি এবার ছেড়ে কথা বলবে? কি বলবে বলো, থেমে গেলে কেন? আমি জানি তুমি কি বলবে। আবারও তোমাকে বলছি, ঈশ্বরের কৃপায় আমাদের পরিবারের কোনো বাচ্চা, বুড়ো কেউ অপঘাতে মরেনি। এবার তোমাদের কৃপায় যদি আমি বুড়ি অপঘাতে মরি। কথা শেষ করে বসু মাসিমা উঠে দাঁড়ালেন। পুষ্পিতা ওর হাত চেপে ধরল। মাসিমা, আমি সে কথা বলিনি। আমি কদিন জানলা খুলে রাখছি, একা একা থাকি। দুপুরের দিকে একটু বারান্দায় গিয়ে দাঁড়াই। কদিন ধরে দেখছি একজন অল্প বয়স্ক মিস্ত্রি আমাদের বারান্দার দিকে হাঁ করে তাকিয়ে। এত অস্বস্তি লাগে। কাল বিকেলে ওকে আমি অনেক সময় দেখেছি, ঠিক আমাদের বারান্দার দিকে তাকিয়ে বসে আছে। এ কি কথা? না না, এ তো ভালো নয়। আজই আমি বাবুকে বলবো। তুমি কিছু বলতে যেও না বৌমা, বাবুই যা করার, যা বলার বলবে। তুমি তো আমাকে কিছু বলনি। না না, ও সব নিয়ে তুমি মাথা ঘামাবে না।
আমি দেখছি। কেমন দেখতে বলো তো বদমাইশটাকে? খুব রোগা, মুখটা সরু মতো, দেখবেন নীল সাদা একটা ডোরাকাটা টি শার্ট পরে থাকে। কাল রোববার, দাঁড়াও, কালই হাতে নাতে ধরে ব্যবস্থা করছি। শুয়ে শুয়ে বিনোদ ভাবছিল, গোদের ওপর বিষ ফোঁড়া। কাল মাসিমার ছেলে বাবু কোনো ব্যবস্থা করলে ভালো, না হলে বিনোদী গিয়ে মিস্ত্রিটাকে ধরবে, একেবারে সমঝে দেবে। এটা সে পারে, কিন্তু আর একদিকে, সেদিকে সে কি ব্যবস্থা করবে, কি করতে পারে? কোনো পুজো আচ্ছা, কোনো হোম, সুস্তয়ন, নাকি কি করবে সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। ভাবতে ভাবতে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে বিছানার উপর উঠে বসল, কিন্তু পা বাড়িয়ে মেঝেতে দাঁড়াতে পারল না। দুই পায়ে যেন জোর নেই। উঠে বসলে? ঘুমাওনি? জল খাবো। দাঁড়াও, এনে দিচ্ছি। পুষ্পিতা বিছানা থেকে নেমে দরজা খুলে ঘরের বাইরে গেল। হঠাৎ বিনোদের মনে হলো, পুষ্পিতা বুঝি এক্ষুনি চিৎকার করে উঠবে। ভয়ঙ্কর এক আর্তনাদের জন্য বিনোদ অপেক্ষা করে থাকল। ভয়ঙ্কর আওয়াজ করে বিনোদের হার্ট চলছে। সকালে বাজার করে ফিরতে বিনোদের দেরি হয়ে গেল। এখন পাভেলকে ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে হবে, কিন্তু সে ঘরে এসে দেখল প্রমোটার অমিতাভ সিনহা আর বাবু তাদের ঘরে বসে আছে। বিনোদকে দেখেই বাবু হাসল, বলল, বিনোদদা, মায়ের কাছ থেকে সব শুনে টুনে আমি কিন্তু অমিতাভদাকে বলেছি। হ্যাঁ, অমিতাভদা কিন্তু কড়া ব্যবস্থা নিয়েছে। আপনি আপনি একদম চিন্তা করবেন না। কিছু চিন্তা করবেন না, আমি ওর হুলিয়া খারাপ করে দেব। ও ভেবেছেটা কি? ওকে বলেছে এখান থেকে চলে যেতে। একে একটু বকাবকি করে ছেড়ে দিলে হতো না? না না, ওদের প্রশ্রয় দিলে মাথায় উঠবে। ওর এত বড় সাহস আমার গুডউইলে হাত দিচ্ছে। আমি ওকে মারধর করিনি, শুধু বলেছি চলে যেতে। ওকে যদি রেখে দিই, ও কদিন পরে আবার কারোর সঙ্গে এমনটি করবে, তখন আমি মেজাজ ঠিক রাখতে পারবো না। দেশ থেকে ফিরে বেটা কাজে ফাঁকিও দিচ্ছিল। বেশ কদিন ধরেই ওর কন্ট্রাক্টর ওকে নিয়ে সমস্যায় আছে। আপনারা কিছু চিন্তা করবেন না, আজ দুপুরেই ও চলে যাবে। বাবু আর অমিতাভ সিনহা চলে গেল। ওরা চলে যেতে বিনোদ বলল, হ্যাঁ, বাঁচা গেছে, একটা পাপ বিদেয় হলো। এবার একটা ভালো দিন দেখে হোমযজ্ঞ করব, তারপর পাভেল চলো ড্রয়িং ক্লাসে চলো। আর তখনই পাভেল চিৎকার করতে শুরু করল। ঘরে অন্য মানুষজন দেখে এতক্ষণ পাভেল গুম মেরেছিল। তার কালার ব্যাগ থেকে কে সব রং যেন বের করেছে। পাভেলের চিৎকারে পুষ্পিতা কাঠ হয়ে দাঁড়িয়ে থাকলো রান্নাঘরে। ছুটে গেল বিনোদ। সত্যি তো, কে এত রং বের করলো? রংগুলো দেখতে দেখতে বিনোদ দেখল বক্সের ভেতর কাঠের রংগুলো আছে। কম্পিউটার টেবিলের ওপর সাজানো শুধুমাত্র প্যাস্টেল কালারগুলো। প্যাস্টেলগুলো পরপর খুব সুন্দর করে সাজানো। মনে হয় কেউ যেন খুব যত্ন করে প্যাস্টেল কালারগুলো সাজাচ্ছিল। এখন হঠাৎ চলে গেছে। আরে বাবা, এত চিৎকার করার কি আছে? কেউ তো তোর রং ঘাঁটেনি রে বাবা, তোর মা গুছোচ্ছিল হয়তো। বিনোদ দেখল একটা প্যাস্টেল কালার তুলে পাভেল অদ্ভুতভাবে দেখছে। কি হয়েছে? ম্যাজিক! ভায়োলেট কালারটা আমার ভাঙা ছিল, জুড়ে গেল কি করে? ম্যাজিকই বটে। পাভেলকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে বিনোদ বলল, তুমি কি পাভেলের রঙগুলো বের করেছিলে?
আমি আমি ভাঙা পেন্সিল জোড়া লাগাতে পারি না। এবার বলো সেটাও আমি করেছি। বিকেলে বারান্দায় গিয়ে দাঁড়ায় পুষ্পিতা। লোকটার দুপুরে চলে যাওয়ার কথা। পুষ্পিতা দেখে ওদিকে বিল্ডিংয়ের চারপাশটা আজ বড্ড নিস্তব্ধ। অন্যদিন মিস্ত্রিরা আসে যায়, আজকে কেমন যেন বড় ফাঁকা। কেউ যেন বিকেলে বাইরে বের হয়নি। চারদিকটা বড় দম চাপা হয়ে আছে। ঘরের ভেতরে বিনোদ আর পাভেল একটা ভয়ঙ্কর মারপিটের সিনেমা দেখছে। একটু একটু করে বিষণ্ণ একটা বিকেল কেটে যায়। ক্রমশ সন্ধ্যের অন্ধকার নামে। দূরে দূরে আলো জ্বলে উঠলেও এই দিকের বিল্ডিংটা এখনো অবধি আধো অন্ধকারে ডুবে আছে। দুপুরের সিনেমা বিজ্ঞাপন দেখিয়ে দেখিয়ে সন্ধে করে দিল। সবে সিনেমা শেষ হয়েছে আর তখনই বিনোদের ফোন এলো। ফোনে কথা শেষ করে অবাক গলায় বিনোদ বলল, বসু মাসিমা ফোন করেছেন, একবার ডাকছেন। বিনোদ চলে গেল। বিনোদ চলে যেতেই পুষ্পিতার মনে হলো কেউ যেন তাদের দরজার সামনে পা ঘষছে, পা ঘষছে তো ঘষছে, কিন্তু এবার খুব আস্তে। কেউ যেন দরজায় টোকা দিল। একবার, দুবার। বেল থাকতে কে দরজায় টোকা দেবে? পুষ্পিতা উঠে গিয়ে দরজাটা খুলল। অন্ধকারে গা ভাসিয়ে তার সামনে দাঁড়িয়ে নীল সাদা টি শার্ট পরা একজন মিস্ত্রি টাইপের লোক। পুষ্পিতা বুঝল সে। কি চাই? মানুষটার মাথা নিচু, বিড়বিড় করে বলল, একে আমি ক্ষমা চাইতে এসেছি। ঠিক আছে। আমি আমি চলে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি ভারী অন্যায় কাজ করেছি, এমন কাজ আমি আর কোনোদিন করব না। মানুষটার বুকের কাছে জোর করা হাত দুটো কপালে তুলে ঠেকালো। মানুষটার পায়ের কাছে একটা বড় সড়ো চটের ব্যাগ। ব্যাগটা হাতে নিয়ে মানুষটা চলে যাওয়ার জন্যে পা বাড়ালো, কিন্তু পরক্ষণে আবার ঘুরে দাঁড়িয়ে কাতর গলায় বলল, আমাকে একবার আপনাদের ওই বারান্দায় যেতে দেবেন? কেন? আমি শুধু যাব আর দেখে চলে আসব, আর আর কোনোদিন আসবো না। কিছুটা অবাক হয়েই পুষ্পিতা দরজা ছেড়ে দিল। তারপর পুষ্পিতার পিছন পিছন মানুষটা ওদের বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দার ঠিক দরজার পাশে মানুষটা নিচু হয়ে বসে পড়ল। পুষ্পিতা দেখল দরজার পাশে প্লাস্টার অফ প্যারিসের ওপরে দুটো ছোট ছোট হাতের ছাপ। মানুষটা ছাপটার উপর খুব মমতায় আলতো করে আঙুল বোলালো। আয়েশার মা একবার কলকাতায় এসেছিল, এখানে 3 রাত্রি ছিল। এই ভেলাটে তখন প্যারিসের কাজ হচ্ছিল। আমার আয়েশার হাতের ছাপ দুটো রয়ে গেছে এই দেওয়ালে। পুষ্পিতা কিছু বুঝতে পারছিল না। মানুষটা বারান্দা থেকে মাথা নিচু করে ফ্ল্যাটের বাইরে এলো। আমি আসার সময় ওর মাই কাঁদতে কাঁদতে বলেছিল, এই ঘরে আয়েশার কচি দুটো হাতের ছাপ আছে। মরা বিটির কোনো ছবি নেই আমাদের কাছে। তবু আমি বিটিটাকে একবার ছুঁতে পারলাম। ওর মাকে গিয়ে বলবো বিটিকে আমি ছুঁয়ে এসেছি।
কি হয়েছিল ওর? জ্বর, ধুমস জ্বর, 7 দিন জ্বরে ভুগে চলে গেল। মানুষটা মাথা নিচু করে সিঁড়ির অন্ধকারে নেমে গেল। পুষ্পিতা দরজার পাশে কাঠ হয়ে দাঁড়িয়ে। দরজার সামনে নেমে যাওয়া সিঁড়ি, উঠে যাওয়া সিঁড়িতে চাপ চাপ অন্ধকার। এখনো অনেক ফ্ল্যাটে লোকজন আসেনি। আর তখনই পুষ্পিতা স্পষ্ট শুনতে পেল দুটো কচি কচি হাত দেওয়াল থাবড়ে কাঁদছে। দরজায় পাথর হয়ে দাঁড়িয়ে পুষ্পিতা শুনতে চাইল কে কাঁদছে তার ঘরে। পাভেল তো ঘুমিয়ে পড়েছে টিভি দেখতে দেখতে, তবে কে কাঁদছে? স্পষ্ট দেওয়াল থাবড়াচ্ছে। পুষ্পিতা কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে। ঘরের ভিতর থেকে কান্নাটা বাইরে অন্ধকারে মিশে যাচ্ছে। পুষ্পিতা অন্ধকারের দিকে তাকিয়েছিল। কান্নাটা যেন অন্ধকারের ভেতরে গিয়ে মুখ ঠেসে ধরেছে। পুষ্পিতা ঠায় দাঁড়িয়ে কাঁদুক কাঁদুক, কাঁদতে কাঁদতে একসময় নিশ্চয়ই ভুলে যাবে মেয়েটা। তখন ঘরে ঢুকবে পুষ্পিতা, দেওয়ালে কোনো আলতো ছবি এঁকে রাখবে। বিনোদ পাভেল চলে গেলে সে নয় দুটো বালতি খেলনাও সাজিয়ে দেবে ঘরে। সিঁড়ির আলো জ্বালতে জ্বালতে একসময় ভূতগ্রস্তের মতো উঠে এলো বিনোদ। দরজার সামনে পুষ্পিতাকে দেখে চমকে উঠল। তুমি শুনেছ নিশ্চয়ই, তবে পাভেল যেন না শুনে। পুষ্পিতা নির্বিকার। পুষ্পিতা তখনও শুনছিল ফোঁপানোর শব্দ। ভাবছিল এবার থেমে যাবে নিশ্চয়ই। একটু কেঁদে নিয়েছে মেয়েটা, এবার পুষ্পিতা ওকে শান্ত করেই রাখবে। বাড়তি দুটো হাত, ওটুকু তো মেয়ে। পুষ্পিতা মা হয়ে পারবে না ওকে শান্ত করে রাখতে। নির্বিকার পুষ্পিতাকে দেখে বিনোদ যেন একটু শান্তি পেল। যাক, তুমি তাহলে ঠিকই আছো। শুনে আমি বরং একটু একটু ঘাবড়ে গিয়েছিলাম। কথা শেষ করে বিনোদ গিয়ে দাঁড়ালো বারান্দায়। একটু দূরেই অন্ধকারে মাথা উঁচু করে পাশের বিল্ডিংটা। বিনোদ ভাবছিল মিস্ত্রিটা বোকা। সামান্য ব্যাপার, দেশে চলে গেলেই হতো। তা নয়, তুই ছাদ থেকে ঝাঁপ মেরে পড়ে মরলি। বসু মাসিমা তাকে ফোন করে ফ্ল্যাটে ডেকে একটু আগে এই খবরটাই দিলেন। সে শুনে এসেছে দুপুরে মিস্ত্রিটা বাড়ি যায়নি, সে নাকি যাবে না, তাই ঝাঁপ মেরেছে ওই 4 তলা থেকে। একটু আগে এই সন্ধেবেলা খবর এসেছে মিস্ত্রিটা হাসপাতালে মারা গেছে। এত কিছু হয়ে গেল, একটা জলজান্ত মানুষ মরে গেল, অথচ তারা কিচ্ছু টের পেল না। যাকে এখন নিশ্চিন্ত। এদিকে পুষ্পিতা ঘরের দেওয়ালে পাভেলকে দিয়ে ছোট্ট একটা কুঁড়ে ঘর আঁকাচ্ছে। দেখা যাক এই ঘরে কাল কি ঘটে। শুনছিলেন বিভা ক্যাফে নিবেদিত জয়ন্ত দে রচিত আজকের গল্প আরও একজন।
গল্পের সূত্রধার, গল্প পাঠ ও বিনোদের চরিত্রে কৌশিক, অন্যান্য চরিত্রে পাভেল ও বসু মাসিমা, মৌটুসী, পুষ্পিতা, বর্ণিশা, বাবু, সুচাত্র, অমিতাভ সিনহা ও রাজমিস্ত্রি, অভিষেক দেবরায়। গল্পটি কেমন লাগলো জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, এবং গল্পটি ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন আপনাদের প্রিয়জনের সঙ্গে। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততদিন ভালো থাকুন এবং শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।